বেনজির সাহেবকে গ্রেপ্তার করছে দুবাই পুলিশ ইন্টারপোলের রিকুইজিশন। এটা তো ন্যাচারাল ইন্টারপোলের মাধ্যমেই হবে। আর এইটার স্টেপটা নিছিল ইউনূস সাহেব এর সময়। আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে একটা জিনিস, আজকে আমি একটা জিনিস মিলাইলাম এটা দিয়ে, যে তারেক রহমান সাহেব যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে, এটার একটা ধারণা আমার হয়েছে, মানে আজকের এই ঘটনাটা কেন বলছি কথাটা, 13ই জুন সম্ভবত বৈঠক হয়েছিল লন্ডনে। তা আমার কাছে মনে হয় ক্ষমতায় তখন কি আসবে আমরা জানতাম না, কিন্তু ইনিশিয়ালি বুঝাই যায় যে বিএনপির মতো দলই ক্ষমতায় যাবে। কিন্তু আমার কাছে মনে হয় যে লন্ডনে যদি কোনো বৈঠক হয়ে থাকে ইউনূস সাহেবের সাথে, এবং সেখানে বোধহয় এই দুর্নীতি পরায়ণ যারা আছে তাদের ব্যাপারে একটা সিদ্ধান্তের ব্যাপারে ঐক্যমত্য হয়েছিল বলে আমার ধারণা। কেন বলি, মানে আজকে জামাতও যদি ক্ষমতায় আসতো, আমি বলছি না, জামাতও যদি ক্ষমতায় আসতো এই জিনিসগুলো বোধহয় অব্যাহত থাকতো। আর তারেক রহমান সাহেবদের মানে বিএনপির ক্ষমতা আসাটা ছিল খুব যৌক্তিক, মানে তাদের যে প্রভাব। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এখানে শুধু ইউএস স্যাংশন ছিল কিন্তু এই ইউনূসের বিরুদ্ধে, বেনজির সাহেবের বিরুদ্ধে। সেখানে বোঝা যায় যে তারেক রহমান সাহেবের লন্ডনে খলিলকে যেভাবে রিসিভ করছিল, খলিল সাহেব যেভাবে রিসিভ করছিল, তার ধারাবাহিকতায় দেশে এসে নির্বাচন এবং খলিল সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী বানানো, এবং তারপরে আপনি যত কথাই বলেন যে পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব, তারেক রহমান সাহেব এবং ইউনূস সাহেব একটা লিঙ্ক আছে, এতে কোনো সন্দেহ নাই, কারণ এ তো ওই হাউজেরই ছিল। সেই হিসাবে বোঝা যায় যে ইউনূস সাহেব যেটা ত্বরান্বিত মানে শুরু করে দিয়ে গেছিল, আর সেটার ক্ষেত্রে আপনি মাথায় রাখতে হবে ইউএস স্যাংশন খাওয়ার পরও সে যে রাজত্বটা করছে সেটা ন্যাচারালি ইউএস তার উপরে খ্যাপা আছে। এবং যদি আপনি কোথায় দুবাই মানে আমেরিকান ইনফ্লুয়েন্স আছে, ইউনূস ইনফ্লুয়েন্স আছে, এবং তারেক রহমান সাহেবের পছন্দটাকে আমি গুরুত্ব দিই যে উনি অব্যাহত রাখছেন খলিল সাহেবকে, তাতে কি সেটা ত্বরান্বিত হয়েছে। সুতরাং আমি মনে করি এইটার কৃতিত্ব আমি তারেক রহমান সাহেবকে অন্যভাবে দিতে চাই। সেটা কেন আমি বলি, যদি তারেক রহমান সাহেব খলিলের পররাষ্ট্রমন্ত্রী না বানাইতো, তাহলে কিন্তু খলিল সাহেবের এই আগ্রহ কিংবা ইউনূস সাহেবের যে কোঅপারেশন, সেটা আমার কাছে একটু মন্থর হয়ে যেতে পারতো। তা সে কারণে তার এই পছন্দটাকে আমি গুরুত্ব দেই যে তাকে চুজ করে রাখছে। পুলিশকে কৃতিত্ব দিতে চাই বাংলাদেশের, কারণ তারা তো আফটার মনিটর করছে, এটাকে তো মনিটরিং এর মধ্যে রাখছে। আর এই মনিটরিং এর মধ্যে রাখছে কেন, সেটা হইল সরকারের প্রধানের যে অ্যাটিটিউড, তার উপরে তারা রাখতে বাধ্য হয়েছে। তৃতীয় ধাপ, ভাই একটা কথা বলছেন হাসিনাকে আনি না কেন, আমারও কথা ছিল। আচ্ছা আমি বলতেছি, ওই জায়গায় আসতেছি। হ্যাঁ, হাসিনা শুধু না, আমি বলতেছি বিভিন্ন অপরাধে যাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের বিরুদ্ধে, তার ভিতরে যাদের বিরুদ্ধে স্যাংশন ছিল ইউএস এর, সেটার কোঅপারেশন আর স্যাংশন ছিল না তাদের কোঅপারেশন এক হবে না, এটা আমি এই কারণে বলি। আচ্ছা, এখন সরকার প্রধান হইলেন আমাদের শেখ হাসিনা, সাবেক সরকার প্রধান। আজকে যেমন সরকার প্রধান আমাদের তারেক রহমান সাহেব। আমরা যদিও দেখি বেনজির রাজত্ব করছে, কিন্তু সরকার প্রধানের সাথে কিন্তু ওই আর্মি চিফ বলেন, বেনজির সাহেব বলেন, দূরত্ব কিন্তু বিশাল। কাছে ডাইকে নিলে মনে হয় ক্লোজ, কিন্তু ডিস্টেন্সটা অনেক বেশি। তো সেক্ষেত্রে বেনজির সাহেবকে আনা আর হাসিনা আনা অনেক পার্থক্য আছে। বাকি অপরাধ যে হবে যদি ইউনূস সাহেব কোঅপারেট করে, এখন নাই, না থাকলেও ভাই ইউনূস সাহেব আপনি আমি এনে বিষয়ে যতই গালি দেই না কেন, সে সারা পৃথিবীতে লবিস্ট নাম্বার 1। পৃথিবীর বহু লোক তাকে ব্যবহার করে, বড় বড় দেশও তাকে ব্যবহার করে যে ওই দেশের সরকার প্রধানের সাথে আমার একটা নেগোশিয়েট করে দাও। আমি তাকে ছোট করে আমার লাভ নাই, তাকে বড় করলে আপনি গালাগালি দিতে পারেন, সেটা ভিন্ন কথা। আমি ভাই কাউকে অশ্রদ্ধা করে কথা বলি না। সারা পৃথিবীতে সে নন্দিত, শুধু আমার দেশে নিন্দিত। আজকে তো ইউনূস সাহেব নাই, খলিল সাহেব আছে, ইউনূস সাহেব আছে, তারেক রহমান সাহেব আছে, কথাটা আপনার মাথায় রাখতে হবে। এবং 13 জুনের বৈঠক আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রীর অবদান আছে, পুলিশকে দিয়ে মনিটর করাইছে। এখন আসেন বড় সরকার প্রধান নিয়ে যে কথাটা বলি, বাংলাদেশের যে রাজনীতি, তাতে সরকার প্রধান এবং আমলারা যৌথভাবে করাপশন করে। কথাটা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। আপনি যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি আপনার গ্রিপে না থাকে, আপনি ব্যাংক তছরুপ করতে পারবেন না, এরকম। তা আমলাদের সাথে আমাদের দেশে যারা করাপ্ট রাজনীতিবিদ, সে যে দলেরই হোক, সে রাজনীতিবিদ বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, জামাতের হোক, তাদের সাথে আতাত লাগবে। তা সেক্ষেত্রে ডালপালা যদি এইভাবে অ্যাটাক হইতে থাকে আর মনে করে যে না রক্ষা পাওয়া যায় না, তাইলে পরে
অনৈতিক কাজে তারা সম্পৃক্ত ভবিষ্যতে যদি না হয়, কারণ তারা তো গুলি করে মানুষ মারছে, সরকার হুকুম দেখ, গুলি করে তো মানুষ মারছে, আপনি কিন্তু বেআইনি হুকুম মানতে বাধ্য না। তো সেটা মাইনে যে মজাটা পাইছিলেন, সেটার জন্য যদি কিছু সাজা হয়, তাহলে ভবিষ্যৎ সরকার প্রধানরা ভাববে যে না, যে ডালপালার সাজা হয়, এবং ডালপালা যদি নন কোঅপারেট করা শুরু করে সরকার প্রধানরে, সেক্ষেত্রে দুর্নীতি অনেক কমবে বলে আমার কাছে মনে হয়। তবে আমি মনে করি বাংলাদেশের যে সমস্ত দুর্নীতিবাজ বহির্বিশ্বে আছে, বিশেষ করে ইউরোপ আমেরিকায় যদি আছে, তাদেরকে উদ্ধার করতে হলে, ধরতে হলে, ইভেন টাকা আদায় করতে হলে তারেক রহমান সাহেবের নৈতিক একমাত্র দায়িত্ব হবে খলিল সাহেবকে কন্টিনিউ করানো, প্রয়োজনে ইউনূস সাহেবের সাথে লিঙ্ক রাখা, এবং এই সরকার স্টেবল হওয়ার জন্য এই মুহূর্তে খলিল সাহেব খুব গুরুত্বপূর্ণ একটা ক্লিয়ার একদম। আমার কথা হচ্ছে যে বিচারটা করবে যে বাচ্চারা ছিল সেখানে সাফোকেশন হয়ে, অর্থাৎ অক্সিজেনের অভাবে মারা গেছে, যেটা তদন্ত রিপোর্টে আসছে, অর্থাৎ এসি চলে নাই, এসি বন্ধ করে দিয়েছে নার্স। হ্যাঁ, নার্স। তো তাহলে এই যে নার্স বা যারা দায়িত্বে আছে বিচার করেন, তাদের বিচার হতে পারবে, কিন্তু মালিক কেন পানিশমেন্ট পাবে? স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সংসদে জানিয়েছেন, 300 বিধিতে দাঁড়িয়ে তিনি সংসদকে অভিহিত করেছেন যে বেনজিরকে খুব শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে। শুনতে চাই আপনার। ধন্যবাদ আপনাকে। এরকম ঘটনা আসলে কমই ঘটে। ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করে, যেমন এখন বর্তমান প্রধানমন্ত্রী তার বিরুদ্ধেও জারি করেছিল, কিন্তু এইটাই ব্যতিক্রম হলো, দুদকের পক্ষ থেকে পুলিশকে দিয়েছে, পুলিশ ইন্টারপোলে তাকে ওয়ারেন্ট জারি করছে, ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করেছে। এখন দুবাইতে সে আসছে, তাকে গ্রেপ্তার করেছে। এটা নিঃসন্দেহে সন্তুষ্টের ব্যাপার। শেখ হাসিনার ব্যাপারে হয় না কেন? অর্থাৎ আমার কথা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী আবার সংসদে বলল এটা পুলিশের একটা ঐতিহাসিক তো শেখ হাসিনার ব্যাপারে হয় না কেন ঐতিহাসিক? এটা ঐতিহাসিক বাংলাদেশ পুলিশে, ইন্টারপোল তার ওখানকার পুলিশদের ধরছে, এখানে বাংলাদেশের পুলিশের ঐতিহাসিক অবশ্যই বাংলাদেশ পুলিশের কৃতিত্ব, বাংলাদেশ পুলিশের অবশ্যই কৃতিত্ব, বাংলাদেশ পুলিশ, কারণ পুলিশ অ্যাসোসিয়েশনে হয়তো আছে। আমি আপনার কাছে যদি একটু বলি যে আমার কথা হচ্ছে দুদকের মামলা, দুদকে তার তদন্ত করে তার অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে, অসংখ্য অভিযোগ। সেটা চেষ্টা তো বিভিন্ন সময় আমার কথা হচ্ছে এটা কিন্তু অনেকটা ব্যতিক্রম। আমি বলবো রেড অ্যালার্ট ইন্টারপোল থেকে গ্রেপ্তার করা, এটা আমার ধারণা অন্য কোনো ভাবে তাকে গ্রেপ্তার করানো, ইনফ্লুয়েন্স করা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে আমার ধারণা। এটা রেড অ্যালার্ট জারি করে ফেলায়েত হয়ে, এটা ডাল নাই তরল নাই আছে না, যত যেভাবে মিডিয়া তার বিরুদ্ধে লেগেছিল এবং তার যে দুর্নীতি অপকর্ম, এটা তো সীমাহীন। কোন সরকারি অভিযোগ আসছে, এই কৃতিত্ব যদি আপনি পুলিশকে একটু দেন তাহলে সমস্যা কি? না, সমস্যা নাই, দেন, কিন্তু সংসদে দ্বারা কৃতিত্ব দেওয়া মানে কি এটা আকাশচুম্বী? তাহলে আমি তো হ্যাঁ, হাসিনাকে ধরে আনেন, সে চেষ্টা হয়তো থাকবে, কিন্তু যেটা হয়ে গেছে সেটা নিয়ে আপনার আপনার কাছে একটু এইটার সূত্র ধরে আর একটু জানতে চাই যে একটা কথা গত কিছুদিন যাবতীয় চাওয়ার আছে যে শেখ হাসিনা ফিরতেছে, আওয়ামী লীগের নেতারাও ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায়ও বলতেছে, সাক্ষাৎকার, পডকাস্ট, সাক্ষাৎকার বিভিন্নভাবে। ইভেন কি আমরা কিছুদিন, এই গত পরশুদিনে বোধহয় দেখলাম আমাদের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সে বলছে যে আমরা ব্যাগটা গুছাইছি, চলে আসতেছি। এই যে একটা প্রক্রিয়া, আসতেছি, চলে আসবো, ইত্যাদি ইত্যাদি, বেনজিরের মতন একদম রাঘব বোয়াল গ্রেপ্তারের পরে তারা কি একটু কি চিন্তা করবে কিনা কিছু? না, বেনজির এবং শেখ হাসিনা এবং তার বহর এক না। বেনজির এখন একজন ইন্ডিভিজুয়াল, এখন ইন্ডিভিজুয়াল, কিন্তু এক সময় তো বেনজির ছিল শেখ হাসিনার একেবারে ডান হাত না দুই হাত। শেখ হাসিনাকে এবং তার বহরকে আনুষ্ঠানিকভাবে ভারত আশ্রয় দিয়েছে, তারা ভারতের গেস্ট, এবং ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে। সেই চুক্তির একটা ধারার কারণে এটার ব্যাখ্যা দিয়ে ভারত দিচ্ছে না, এই তো আমরা পারতেছি না। ভারত তাকে আশ্রয় দিয়েছে আনুষ্ঠানিকভাবে। আর অনেকেই বলে যে শেখ হাসিনা জানতো না, আধা ঘন্টা থাকলে মারা যেত,
এই কারণে অমুক নাই তমুক নাই। আরে ভাই, তার তো আত্মীয় একটাও থাকে নেই, ফ্যামিলির লোক তো একটাও জানে। সে না জানলে, সে যদি অনুমান না করতো, তার সবগুলো ফ্যামিলির লোক বিদেশ চলে গেল কেমনে? শেখ হাসিনার পতন বেসিক্যালি আজিজ ভাই 3 তারিখে হয়ে গেছে। 3 তারিখে হয়ে গেছে, যে সময় সেনাবাহিনী না করছে। জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর মানে অস্বীকার করছে, অবস্থান নিয়েছে, সেই সময় বেসিক্যালি শেখ হাসিনার ওই সময় তার সব ফ্যামিলি মেম্বার, ওই গল্প করে লাভ নাই যে শেখ হাসিনা যাইতে চায় নাই, জানতো না, তমক না, এগুলো মেলে না। ওখানে এক্সাজারেটেড বাড়তি হেডিং এ লাগাইছে, ফাঁসির মঞ্চ রেডি করো, জেলখানা রেডি করো, আমি ডিসেম্বরে আসতেছি, এগুলো বাহুল্য কথা। ওখানে সমুদ্র ভৌমিক, সবচেয়ে সিনিয়র মোস্ট সাংবাদিক, সে অনলাইনে একটা সাক্ষাৎকার নিছে, সেটা আমার 3টে সাক্ষাৎকার, 3টেই ধরা আছে এখানে। সে এইটা ছিল প্রকৃত। সে বলছে যে আমি তো সময় হলে আসবো। শেখ হাসিনা বলছে আমি সময় হলে আসবো। আর আপনি যে কথা বলতেছেন, যত আওয়াজ বাড়েন, এখন শেখ হাসিনা আসার ঘোষণা দিক বা আসুক, সাথে সাথে অভ্যুত্থানের শক্তি সব এক হয়ে যাবে। তার জন্য আসার মতো পরিস্থিতি নাই। তবে এখন কিন্তু যে ইউনূস সরকার যে অধ্যাদেশ জারি করে গেছিল, সেটা তো আপনার আইন হয়ে গেছে, কার্যক্রম নিষিদ্ধ আছে, তাই না? এখন আপনার যে ধরেন আওয়ামী লীগের সমর্থকের মাঝখানে জানাজায় গিয়েও কয় জয় বাংলা, তখন খাপ করে ধরে ফেলে। বেকুব না? তুই জানাজা গেছিস, দোয়া কর, জয় বাংলা কসকা। জয় বাংলা বলার মানে সময় নাই তো, পাচ্ছে না কোথাও, ওই জন্য ওখানে বল। রিলেশনশিপের জন্য অনেক কিছু শিথিল হয়। প্রধানমন্ত্রীর সাথে আমার ভালো সম্পর্ক থাকে এই দেশের, তারেক রহমান সাহেবের সাথে, আমার জন্য অনেক কিছু শিথিল হবে, বেআইনি বলবো না, শিথিল হবে। তো ইউনূস সাহেব রিলিজ করে দৃষ্টান্তে স্থাপন করছে। এইটা দিয়ে আমি প্রমাণ করতে চাচ্ছি যে এখানে ইউনূস সাহেবের অনেক রোল আছে, এবং আমি তারেক রহমান সাহেবকে কৃতিত্বটা দিতে চাই যে উনি কন্টিনিউ করতেছেন খলিল সাহেবকে দিয়ে, এবং এই লিঙ্কটা মেনটেন করতেছেন, যার টেলিফোনে কাতার থেকে লোক আবার অপশন দেয়, তুমি তোমার দেশে ফেরত যেতে পারো অথবা আমার দেশে বসে আবার কাজ করতে পারো। এটা ভাই যত কথাই বলেন, দেয়ার ইজ নো সেকেন্ড ম্যান ইন বাংলাদেশ। আমার মনে আমার প্রশ্নের জবাব আমি পাইনি, একটু ভিন্ন প্রসঙ্গে যাই। সেটা হলে আজিজ ভাই, আপনি জানেন যে আমাদের, আপনার প্রশ্নটা ছিল যে বাকিদের অ্যালার্ট হবে কিনা, বাকিদের বিষয়ে কোনো বার্তা যাচ্ছে কিনা, ভয় ভীতি, বাকি তুমি তাদেরকে আনবে, অবশ্যই সরকার স্টেপ নিতে পারবে। এবং সেক্ষেত্রে আমি বিষয়ে যদি কোনো কথা থাকে নিশ্চয়ই বলবেন। তার সাথে আমি একটু প্রশ্ন জুড়ে যাই পুশিন নিয়ে। গত বেশ কিছুদিন যাবৎ পুশিনের ঘটনা কমছে তো নাই, বরং যেভাবে পারে, যে ছলে বলে কৌশলে তাদেরকে আমাদের দেশে ঠেলে দেওয়ার একটা চেষ্টা আছে, শুনতে চাই একটু। এর সাথে আরো অন্যান্য বিষয় আছে যদি বলেন। দেখেন, রাজ্জাকি ভাই যে খলিল সম্পর্কে যতগুলো ইয়ে করলো, খুব প্রশংসা করলো, আমার কাছে মনে হচ্ছে এই যে শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু বাংলায় কথা বলতে পারেন, কিন্তু তিনি বাঙালি। তো তার মা বাবা বরিশালে আগলঝরা উপজেলার গ্রামের নাম আমার কাছে আছে। তো তিনি শুভেন্দুর, একটা হতে পারে এই পুশিন খেলা, ঠেলাঠেলি খেলা, যে শেখ হাসিনা কমপক্ষে 30 থেকে 40টা চুক্তি করে গেছে। হয়তো ওই নরেন্দ্র মোদী কইছে তুমি তাফালিং করো যাতে চুক্তিগুলো বাদ না করতে পারে। হ্যাঁ, সুতরাং ঠেলাঠেলি করো, ঠেলাঠেলি করে। আমার বক্তব্য, প্রথম কথা হচ্ছে, তুমি শুধু বাংলাভাষী মুসলমানকে দাও কেন? তুমি তো বাংলাদেশী, তোমার মা বাংলাদেশী, তোমার বাপ বাংলাদেশী, সে তো ওখানে নাম বদলায় আছে। তো তোমরা পুশিন হয়ে আসো, আশ্রয় দেবো, তোমরা আসো। তো তুমি স্পেসিফিক্যালি বাংলাভাষী মুসলমানকে বার করার জন্য 1950 সালে ব্রিটিশ আইন ছিল আসামের থেকে বাংলাভাষী আগাও, ওইটা বলছে না, শুভেন্দু অধিকারী বলছে ওইটাই আমরা বাস্তবায়ন করব, এইটা বলছে। এখানেও আমার কোনো আপত্তি। হচ্ছে হিন্দুতে ছাপা হয়েছে, দি হিন্দু পত্রিকায় ছাপা হয়েছে। ওখানে সামরিক আপনার বিশেষজ্ঞরা, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী ইন্ডিয়ার সবাই বলতেছে যে তাদের চিকেন নেকটে মাথা ব্যথা, চিকেন নেক 20-22 কিলোমিটার, এটা 150 কিলোমিটার হতে হবে, বড় করতে হবে, নাহলে চীন যদি যুদ্ধ লাগে
তারপরে বন্ধ করে দিলে তো সেভেন সিস্টার তো আউট। বড় করতে হলে আমাদের এই পারে তো আমার দেশ, সেটা না। সে বড় করবে কিভাবে? না, বড় করবে হলো তারা লিখতেছে এইভাবে যে যুক্তরাষ্ট্র যেমন দখল করছিল, লুজিয়ানা দখল করছিল, ওই কিনে নিছিল, হ্যাঁ। তোমরা ওইভাবে রংপুর কিনে নাও, $20 মিলিয়ন দিয়ে কিনে নাও। হ্যাঁ, যদি বাংলাদেশ রাজি না হয়, ও কিনে নাও, এবং ওখানকার যত হিন্দু আছে সব ভারতে নিয়ে আসো, আর এখানে মুসলমান, বাংলাদেশি মুসলমান সব রংপুরে ঢুকাই দাও। এটা কোনোদিন সম্ভব? আমার দেশে আমি কি করব? না, শোনেন, এটা বলছে, শুধু তাই না, এখানেই না, তারপরে বলছে যে যদি বাংলাদেশ রাজি না হয়, $20 মিলিয়ন দাম, রংপুর কিনে নাও, যদি রাজি না হয় তাহলে সামরিক অপারেশন করে এটা দখল করো। বাপের রাজত্ব। আপনি যদি শুভেন্দু অধিকারীর ধরেন, তিনি কিন্তু 3টা দল বদল করছেন, অর্থাৎ কংগ্রেস, তৃণমূল, তারপরে সে বিজেপি। তার মানে হচ্ছে উনি যখন যে দলে যাবেন সেই দলের স্ট্যান্ডটাকে উনি নিবেন। আচ্ছা, এই স্ট্যান্ড হলো সেন্ট্রাল গভর্নমেন্টের, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ক্লিয়ার করে দিছে সিএএ দিয়ে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা দিয়ে কনফার্ম করছে কাদেরকে ফেরত পাঠানো হবে। এখানে হিন্দু, এক মুসলিম ধর্ম ছাড়া অন্য ধর্মের ব্যাপারে এখানে শিথিলতা আছে। এখন সেটা তার আভ্যন্তরীণ সিদ্ধান্ত, সে কি করবে। এখন পুশিন যেটা আমাদের এখানে আসছে, সেটা থাকবে, এবং অ্যাটলিস্ট আগামী লোকসভা নির্বাচন যেটা আছে সেটা পর্যন্ত থাকবে। পাশাপাশি ওনারা এসে মানে কি এই একটা অরাজক অবস্থা, দিনের পর দিন করবে, এত বড় একটা অন্যায় করে যাবে। না, পুশিন তো হয় নাই। আপনার কি পত্রিকায় লিখছেন যে পুশিন ভিতরে ঢুকছে কিছু? ভাই, আপনি তো চেষ্টা করছেন, ঢুকছে তো কিছু তো ঢুকছেই, কিছু ঠেকায় রাখছে। আমার কথা শেষ করতে, আপনি কি কোনো নিউজ করছেন? আমার কথা তো, আমাকে তো ভাই নিউজের উপর ডিপেন্ড করতে হবে। আমি তো কোনো পত্রিকার নিউজ পাইনি রে ভাই। আমি বলতেছি ঢুকাইছে, হ্যাঁ, মনে করেন আমি ঢুকাইছি, আমি ধরে নিলাম। যদি ঢুকাই না, ধরে নেয়, নিউজটা কে করবে? বাংলাদেশ সরকার আমাদেরকে অবগত করবে না? যেমন ধরেন সব নিউজ কি সরকার অবগত করে? নিউজ না হইলে যে 140 কোটি লোকের যে গণতন্ত্র বাংলাদেশ, এখানকার যে 20 কোটি, এই 160 কোটি লোকের যদি একটা গণতন্ত্র হয়, শক্তিশালী গণতন্ত্র, আমরা বিশ্বের দরবারে একটা শক্তিশালী হব। এখন এটা তাদের ডিজায়ার, এটা তারা চায়, করতে চায়। এটা আপনি আমারও যদি যেটা চান ওনরা, সেইটা যে পরিষ্কার করছেন, এইটা আমি 55 বছরে প্রথম দেখলাম। তো এই যে ক্লিয়ার করছেন, সেটার জন্য আমি তার প্রশংসা করতে চাই। তার মানে অর্থ, উনি যেটা করতে চেয়েছে সেটা আপনি বুঝছেন, এবং সেই অর্থটা হয়তো আপনার বিরুদ্ধে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এটা তার ডিজায়ার। অ্যাকর্ডিংলি আমার দেশের যে সরকার, তারও একইভাবে, এটা কিন্তু ভারত সরকার বলছে, কারণ হাই কমিশনার বলা আর মোদি প্রধানমন্ত্রী বলা কোনো পার্থক্য নাই। এর বরাবর আমার সরকারের স্টেটমেন্ট আমি চাই। ওনরা যেভাবে দিছে একইভাবে সরকারের স্টেটমেন্ট। আপনি এখানে বসে আমরা টকশো করবো আর আলাপ করবো। সরকার ডাইরেক্ট স্টেটমেন্ট না দিলেও আপনি ইনডাইরেক্ট দেন। তথ্যমন্ত্রী এই নিয়ে কথা বলেছেন। আমার মনে হয় একটু ভিন্ন প্রশ্ন। আচ্ছা, আপনি শেষ, আমি এখন শেষ করে দিচ্ছি। এখন প্রশ্ন, তার ডিজায়ারটা তো আমার হাত নাই। আমরা যেমন এখানে বসে বলি পাকিস্তান, টার্কি, বাংলাদেশ নিয়ে একটা শক্তি বলয় তৈরি করব, একইভাবে উনি এসে যদি কয় বাংলাদেশ আর ভারত নিয়ে বলয় তৈরি করব, এটা যে খুব দোষের কিছু তা না। কিন্তু ওনার বক্তব্যের ভিতরে যদি আমরা কোনো দুরভিসন্ধি পাই, গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস ইন দিস রিগার্ড। ওকে, আজিজ ভাই 30 সেকেন্ডে একটু বলবেন সংক্ষেপে। তিনি ল্যান্ড পোর্ট দিয়ে আসছেন, সেখানে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু রিসিভ করা হয় নাই। ইট ইজ এ মেসেজ, এবার রিসিভ করেছে, এবং তাকে হয়তো এখন যে বর্ডারে আমাদের যে ভারতের সাথে বর্ডারে রিসিভ করার কথা না, কেউ কোনো অফিসিয়াল না, কিন্তু দুইটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা এক নম্বর হচ্ছে, সাধারণত কখনোই আমি গত 2-4-20 বছরে দেখি নাই যে বেনাপুল বর্ডার দিয়ে 3 দিন ছিল। ওকে, এইটা কতগুলো কারণে হইতে পারে। নাম্বার 1, নেগলিজেন্সি। নাম্বার 2, টেকনিক্যাল ফল্ট। নাম্বার 3, ফর ওয়ান্ট অফ অক্সিজেন। এইসব কারণে এটা আপনি পিওর অপরাধ ধরে তদন্ত করবেন, বিচার করবেন। বাট আপনি যে লাইসেন্সটা বাতিল করে দিলেন কোন আইনে? আপনি তো হাসপাতাল লাইসেন্স বাতিল করতেই পারবেন না।
কেন বলছি, 6টা নবজাতক মারা গেছে, তারা 80 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলছে, সেটা পরের চ্যাপ্টার। কিন্তু আপনি যে বাতিল করলেন, বাকি রুগীরা কোথায় যাবে? সিসিইউ, আইসিইউ, তখন নগদ অপারেশন করা রুগী। আপনি কোন মানবতা দেখাইলেন যে ওইটার জন্য আরো লোকরে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন? মানবাধিকার লঙ্ঘন। আমার সংবিধান বলতেছে, সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা একটা অন্যতম ব্যাপার। সেখানে আপনি গরিবের হাসপাতাল ওটাকে বলা হয়, ওখানে যারা যিনি বাতিল করছেন ওনার 14 গোষ্ঠীর কেউ যাবে না ওই হাসপাতালে, কারণ তাদের অফুরন্ত আছে। আপনি যেটা বাতিল করেন, আমি বারবার বলছি, হাসপাতালের লাইসেন্স বাতিল মানে মানবাধিকার লঙ্ঘন। ইভেন যুদ্ধের সময়ও আপনার হাসপাতালে টার্গেট করা যায় না, সেখানে মানুষ চিকিৎসা নিতে যায়। যুদ্ধ হয়তো সোলজারকেও কিছু করা যায় না, তাকেও চিকিৎসা দেওয়া হয়। আমাদের স্বাস্থ্যমন্ত্রী একটা বিশাল ফেরেস্তা তুল্য মানুষ গেছেন, ওনার পিছে টাকা নিয়ে নিয়ে ঘুরছে এবং উনি সেটা টাচ করেন নাই, উনি অ্যাকশন দেখাই দিচ্ছেন। আপনি এই 6 জন নবজাতক মারা যাওয়ার পর আপনার নৈতিক দায়িত্ব হলো অ্যাকশন নেয়া, রিয়াকশন দেওয়া না। আপনাদের অ্যাকশনে মনে হয় যে আপনার অ্যাকশন দেন নাই, রিয়াকশন দিচ্ছেন। আপনি আমি আবারও বলছি, লাইসেন্স বাতিল করাটা আপনি মানবাধিকার লঙ্ঘন করছেন, সংবিধান ভায়োলেশন করছেন। আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনে অংশ নেয়া, নেতৃত্ব দেয়া কিংবা সমন্বয়ক ছিলেন এরকম 2-3 জনের উপরে গেল 1 সপ্তাহে হামলা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা মাহাদি তো আছে, তাকে দৌড়ে সে থানায় গিয়ে ঢুকেছে। আরেকজন তাকে ধরে তারপরে উলঙ্গ করে জয় বাংলা স্লোগান দিয়েছে। এই ঘটনাগুলো আমরা দেখেছি। এগুলো কার কেমন লাগে সেটা জানি না, মানে খুব খারাপ লাগে। এটা নিয়ে এক এক জায়গায় এক একভাবে হয়েছে। বিশেষ করে প্রায় প্রতিটি গণমাধ্যমেই বলা হয়েছে যে থানা জ্বালিয়ে দেওয়ার কথা বলা সেই সমন্বয়ক আশ্রয় নিলেন থানার ভেতরেই। থানার পুলিশের টাকা কি পুলিশের বাপ দেয়? থানার পুলিশের টাকা আমরা দেই। এখন থানা জ্বালিয়ে, কোন থানা জ্বালাইছিল? কোন পুলিশকে মারা হয়েছিল জুলাইতে? যেই পুলিশ এই দেশের সাধারণ মানুষের বুকে গুলি চালিয়েছে। পুলিশ মনে হচ্ছে যেন মানে ওদের জন্মই হয়েছে ঘুষ খাওয়ার জন্য। পুলিশের ভাইরা অনেক সৎ ভাই আছেন, মন খারাপ করেন না। আপনাদের জন্মই হয়েছে আপনাদের পোলাপানের খারাপ জিনিস খাওয়ানোর জন্য। আপনাদের পোলাপানের শরীরের মধ্যে দূষিত হারাম ঘুষের রক্ত, এটার জন্যই আপনাদের আল্লাহ জন্ম দিয়েছে এই দুনিয়ায়। আপনাদের ভালো হওয়ার কোনো ইচ্ছা নাই। এটা গত 2 বছরে সেনাবাহিনীকে নিয়ে অনেক কথা বললো, পুলিশকে নিয়ে কোনোদিন নেগেটিভ কথা বলিনি। বাট এই 2টা বছরে দেখলাম পুলিশের অবস্থা। সবার ধান্দা একটাই, টাকা কামাইতে হবে। সেই আগের একই ধাঁচে তারা চলতে চায়। তো আপনাদের এইখানে যারা জুলাই আন্দোলনে দোষর হয়ে কাজ করেছে, হাসিনার খুব কাছাকাছি ছিল, যাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, একাধিক হত্যা মামলা, তাদের কারোর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। সব ভালো মানুষ তারা। তো এগুলো আমরা দেখব, অনেকগুলো নাম তো আছে আমাদের কাছে। সেগুলোর ব্যাপারে যদি চূড়ান্ত পুলিশ যদি মানে কোনো পদক্ষেপ নেয় তাদেরকে বাঁচানোর জন্য, সেক্ষেত্রে তো আমাদেরও সেই পুলিশের ব্যাপারে সেরকম পদক্ষেপই নিতে হবে। তো এখন বলা হলো যে পুলিশ থানা পুড়িয়ে ফেলা, সে থানা তো বাংলাদেশে 1-2টা পোড়ায় নাই, খালি মাহাদির ওইখানেই থানা পোড়ায় নাই, সারা বাংলাদেশই থানা পোড়ানো হয়েছিল। তো সেটা কি অপরাধ ছিল? এই বিপ্লবটা কি তাহলে মিথ্যা ছিল? এখন এই মুহূর্তে এই জিনিসটাকে হাস্যকর একটা জিনিস বানিয়ে ফেলা হয়েছে। মানে জুলাইয়ের এদেরকে নিয়ে দেখেন আপনি সোশ্যাল মিডিয়াতেও, মানে আওয়ামী লীগের লোকজন তো আছেই, তারা ব্যাপক আকারে মজা নিচ্ছে এগুলো নিয়ে। প্রশ্ন হইল এই দায়টা কার? আমি আজকে থেকে 1 বছর আগে একটা কথা বলেছিলাম যে এই সমন্বয়করা রাস্তাঘাটে, এই যারা ছাত্র নেতা আছে রাস্তাঘাটে পেটুনি খাবে। আজকে শুরু হয়েছে কিনা? ছাত্রদের এতগুলো মানুষের রক্ত বিক্রি করে যারা নিজেদের পকেট গুছিয়েছে, এরা নাকি এদের কিছুই নাই। তোর বাইনারি অ্যাকাউন্টটা, তোর ক্রিপ্টো কয় টাকা আছে ওইটা আমাদের দেখাইস, তাইলে বুঝবো যে কার কয় টাকা আছে বা নাই। তো টাকা পয়সা তো সব ক্রিপ্টোতে ইনভেস্ট করা হয়েছে, যে কারণে বাংলাদেশে এখন ওইটা দেখা যাবে না। এখন এই সমন্বয়ক বা মানে সবচেয়ে উপরে যে নেতারা আছে, আমি খুব অবাক হয়ে দেখলাম এই গেল 2-3 দিনে যে ঘটনাগুলো, আরে ভাই এটা নিয়ে তো দেশে তুল কালাম বাঁধায় ফেলার কথা। বিশেষ করে এনসিপি, তাদের কোনো প্রতিক্রিয়া নাই।
অ্যাজ ইফ যে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, তাদের কেউ না, তারা ভালো আছে, তারা কেউ কেউ এমপি হয়েছে, কেউ কেউ সামনে মন্ত্রী টন্ত্রীও হইতে পারে, তো ওনারা খুব ভালো, ওনাদের আর অন্য কোনো সমস্যা নেই। যারা জীবন দিয়ে ওনাদেরকে এখানে বসাইলো তাদের কোনো খোঁজ খবর নাই। এটা আজকে থেকে না, আমাদের সাথে আজকের এই এনসিপি বলেন, ডক্টর ইউনূস বলেন, ডক্টর ইউনূস আপনারে নিয়ে এখন এই যে দিনে 3টা-4টা করেও কোনো কোনো পত্রিকা নিউজ করে না, ন্যাংটা বানায় ফেলতেছে, এটা আমাদের দেখলেও খারাপ লাগে। আপনি আপনার বাপ চিনতে ভুলে গেছেন, আপনার আসল বাপ কারা, আপনারা আসলে আপনার পক্ষে কারা, এটা আপনি মূল্যায়নও করেন নাই, এটা আপনি বুঝেনও নাই, বুঝতে পারেনও নাই। যাদেরকে সুযোগ সুবিধা দিয়ে আব্বা ডেকে তারপরে আমরা যাদের বিরুদ্ধে কাজ করতে গিয়েছি, যেই সব সাংবাদিকদের বিরুদ্ধে আমরা বাই নেমে পোস্ট করেছি, তাদের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নেন নাই, তাদেরকে বসিয়ে রেখেছেন। তারাই এখন আপনাকে ছবল দিচ্ছে। আপনার বাপ না তারা, সে বাপরা এখন আচরণ কি করে ওইটা বুঝতে পারবেন। আমরা কিন্তু এমন কিছু বলি না, আমরা কিন্তু চুপ আপনার ব্যাপারে। এখন আমরা মজা নিচ্ছি। যারা আপনারা নিয়ে বলে না, তাদেরকে নিয়ে সরান নাই। তখন আপনারা নাম দিয়েছিলেন মব সৃষ্টি করা হচ্ছে, সেই মব আজকে দেশে নাই। আপনাদের সকল যে মব সেটা নাই। এখন প্রতিদিন রেপ হয়, প্রতিদিন মানুষ খুন হয়, প্রতিদিন চাঁদাবাজি হয়, সব কিছুই হচ্ছে, কিন্তু মব কিন্তু দেশে নাই। এখন আজকে কারা করে? আজকে ইলিয়াস, পিনাকি, কনকি কই, ওনাদের তো কোনো লোকজন তো এখন আর রাস্তায় নাই। এখন মবটা কারা করে? এখন এগুলো মারামারি, এই হত্যা, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি প্রতিদিন চলছে, এগুলো কারা করে? আমরা করি। এই ইউনূস, তার আশপাশের লোকজন, এমনকি এই ছাত্রদের ভেতরেও কেউ কেউ তারা সুশীল সেজে গিয়েছিল, সাদা সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে বিশাল রাজনৈতিক নেতা হয়ে গেছে। পাছার চামড়া বাবা থাকবে না। তোমরা যেইখানে যেইখানে কাজ করা দরকার, একটা জায়গার মধ্যে তাদেরকে আমরা কোনো জায়গায় পাইনি। এই যে বিডিআর এর লোকগুলোর ব্যাপারে কতদিন নাম ধরে আর বললাম না, কতদিন এই কেন্দ্রীয় এই এনসিপির এই পোলাপানগুলোরে বলছি যে ভাই ওইখানে ওদের একটা হবে, একটু যায় অ্যাটেন্ড করেন। আরে ভাই কিছু না হইলেও তো সারা বাংলাদেশে 18,000 বিডিআর, এই বিডিআর এর 18,000 বউ বাচ্চা ছেলে মেয়ে সহ আরো 5 গুণ লোক তোদের সাথে থাকতো না? 18,000 সব ট্রেন লোকজন, এই ট্রেন লোকগুলি তো তোদের একটা বিশাল অ্যাসেট হইতে পারতো। তারা তাদের জন্য সময় নাই, এইখানে খাইতে যাবে, ওইখানে খাইতে যাবে, ওর কাছ থেকে টাকা আনবো, অমুক বিল্ডিং এর মধ্যে টাকা পাওয়া গেছে ভাগাভাগি করতে হবে, অমুক জায়গায় অমুকের তদবির করতে হবে। ওনাদের এগুলো নিয়ে ভীষণ ব্যস্ত। না একটা আলেম, না একটা বিডিআর, না দেশের কোনো একটা প্রয়োজনে কোনো জায়গায় স্বৈরাচার মুক্ত করা কোনো জায়গায় তারা ছিল না। তারা সুশীল হয়ে গেল অল্প কয়দিনে। মব, ইউনূসের দিয়া নাম দেওয়া হলো মব। আজকে ওই যে ওরা নাম দিয়েছে ডাস্টবিন শফিক। ডাস্টবিন শফিক তুমি কোথায়? তোমার এখন লন্ডনে গেলেও পেদাবে, স্পেনে গেলেও পেদাবে, আমেরিকায় গেলেও পেদাবে। আমরা কিন্তু এগুলো সামাল দিতে দিতে আমরা এখন ট্রেন আপ হয়ে গেছি। আমরা জানি যে আমাদের কেমনে একা চলতে হয়। আমাদের আল্লাহর রহমতে আমরা ওইভাবে চলি। তোমাদের রাস্তা ঘাটে যেইখানে সবার সাথে তোমাদের মানে যাদের রেখে আসছো তারাও তোমারে বাঁচাবে না, আবার যাদেরকে নিয়ে তারাইছো তারাও কিন্তু তোমারে মানে যেখানে পাবে সেখানে মোটামুটি আপ্যায়ন করার জন্য প্রস্তুত আছে। তারা আমাদেরকে বলছিল মব। আমরা কি করতে চাইছিলাম এই বাংলাদেশে? আপনারা 1.5 বছর একটা সরকার পরিচালনা করলেন, যেই জুলাই আপনাদেরকে ক্ষমতায় বসালো ডক্টর ইউনূস, তুমি জীবনে মেম্বারও হইতে পারবে না বাংলাদেশে। নির্বাচন করে আপনি মেম্বার হইতে পারবেন না। আপনারা আমি চ্যালেঞ্জ করলাম। আপনাকে বাংলাদেশের সর্বোচ্চ চেয়ারে বসানো হয়েছিল এই জুলাইয়ের রক্তের বিনিময়ে। সেই জুলাইয়ের আপনি একটা জাদুঘর, আরে ভাই যা পেয়েছেন ওইটা নিয়ে আপনি বসায় দেন। জাদুঘরটা আপনি উদ্বোধন করে আসতে পারেন নাই, সময় নেই আপনার। গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ এই গ্রামীণ ওই সব কিছু সময় ছিল, শুধু জুলাইয়ের এই জাদুঘরটা আপনি উদ্বোধন করতে পারেন নাই। জুলাইয়ের সনদ নিয়ে ওনাদের এখন কত মাথা ব্যথা। বিএনপি সনদ চায় না, বিএনপি এই করে না। এনসিপি নির্বাচনের পরে আইসা তারপরে সনদের মধ্যে আপনার স্বাক্ষর করে, এই স্বাক্ষর করার সময় নেই, তাদের সময় নেই ভাই। যেইখানে আনতে হবে টাকা ওইখান থেকে টাকা আনতে হবে। এইখানে যে ধান্দাবাজির কোনো মানে এর কোনো মানে সীমানা নাই, এইভাবে তারা লুটপাট ধান্দাবাজি করেছে। আজকে তাদের লোকজন এইভাবে যায় তারপরে বিভিন্ন জায়গায় মার খায়। তারা মনে করছে যে এইভাবে বোধহয় অন্য মানুষ মার খেলে আমাদের সমস্যা কি, আমরা এমপি টেমপি আসি, আমরা তো সাদা পাঞ্জাবি পরে এখন সুশীল হয়ে গিয়েছি।
এইটার সবশেষ পরিণতির জন্য প্রস্তুত থাকেন। কারণ আপনি মনে করেন না যে আজকে তার ওই আপনার মাহাদির উপরে হামলা হয়েছে বলে আপনি নিরাপদ, এটা মনে করার কোনো কারণ নেই। আপনি যতই আওয়ামী লীগের লোকজনের নিয়ে আপনি করেন, আওয়ামী লীগের লোকজনের টাকা পয়সা নিয়ে আপনি চলেন, আওয়ামী লীগের লোকজনের আপন মনে করেন, এই দেশে যদি কোনোদিন আওয়ামী লীগ আসে তাইলে সেদিন আপনার পিঠের চামড়া, পেটের চামড়া, নিচের চামড়া টামড়া কোনো কিছু থাকবে না, একদম ঝুলাই ফেলবে আওয়ামী লীগ বাংলাদেশে ঢুকে। সো এইটা আপনার মাথায় রাখতে হবে যে আপনার মূল শত্রু কারা, আপনি কাদেরকে ক্ষমতায় বসায় তারপর আপনি নেতা হয়েছেন, কোন আন্দোলনটার কারণে আপনি আজকে নেতা, সেটা আপনার মাথায় রাখা উচিত। আমি বারবার এদের সাথে আমার যতবারই এই বিষয় নিয়ে কথা হয়েছে আমি বারবার বলছি, ভাই আপনাদের রাজনৈতিক দল গঠন করতে হবে কেন? কোনো রাজনৈতিক দলটা না, 5 তারিখের একটা আন্দোলন, আপনি রাজপুত্র, সারা জীবন বাংলাদেশের রাজপুত্র হয়ে থাকবেন। কোনো জায়গায় কোনো সমস্যা হবে আপনি গিয়ে দাঁড়াবেন, আপনার লোকজন নিয়ে দাঁড়াবেন যে এখানে এটা হইতে পারবে না। আপনার মারামারি করার দরকার নেই, কাউরে মারার দরকার নেই, আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। আপনি যা বলবেন, আমি এখানে জনগণের পাশে আছি, আজকে গ্যাসের দাম বাড়াচ্ছে, আমি জনগণের পাশে আছি, আমি জনগণের হয়ে এই কথাটা বলবো। ও একটা জায়গায় একটা সাধারণ মানুষকে মারছে, আপনি যা বলবেন, ভাই এই মানুষটাকে মারা যাবে না, এটা অন্যায়। আপনি এইভাবে থাকতে পারতেন সারা জীবন। 5 তারিখে তো আপনার কোনো সংগঠন ছিল না, ওরা বলছিল ভাই সংগঠন না হইলে তো আমরা করতে পারবো না। 5 তারিখে আপনাদের কোথায় সংগঠন ছিল? 5 তারিখে এই দেশের মানুষ আপনাদেরকে নেতৃত্ব দেয় নাই, আপনাদের পেছনে মানুষ এসে জীবন দেয় নাই, আপনাদের কথায় এই দেশের সারা দেশের মানুষ উঠে বসে নাই, করছে তো সবকিছু। কিন্তু আপনি এখন রাজনীতি করতে আইসা যা কিছু এই গত জুলাইয়ের আন্দোলনে যেটা অ্যাচিভ করেছিলেন তার পুরোটা হারিয়েছেন। এই শরীফ ওসমান হাদি মারা গিয়েছে না? শরীফ ওসমান হাদি যে মারা গেল, কোন সংগঠন ছিল? রাজনীতি করতে এসেছিল? রাজনীতি করতে আসে নাই তো। রাজনীতি করতে না এসে সে কি করলো? তার ইনকিলাব মঞ্চরে দিয়ে সে নানান কর্মসূচি, নানান বক্তব্য, নানান কিছু দেশের জন্য যা যা করা দরকার সবকিছু সে করেছে। এই দেশের মানুষ যে কথাটা শুনতে চেয়েছে, যেটা করতেছে সেটাই চেয়েছে। আওয়ামী লীগ 13 তারিখে করেছে, হাদি এসে সবার আগে এসে বসছে। আপনারা কিন্তু রাজপথে বসার কিন্তু সুযোগ সময় পান নাই, আপনার তখন লুটপাট, চাঁদাবাজি, ধান্দাবাজি এগুলোতে ব্যস্ত। হাদি এসে বসছিল লাঠি নিয়ে, আমার এখনো মনে আছে যে কোথায় স্বৈরাচারের লোকজন, শাহবাগে এসে সে এই হুমকি দিয়েছে। তো হাদির কিছু পায় নাই, কিন্তু হাদির টাকাও কামায় নাই, হাদি মন্ত্রীও হয় নাই, উপদেষ্টাও হয় নাই, কিছুই হয় নাই, এমপিও হয় নাই। কিন্তু হাদি যেটা হয়েছে, আপনারা সবগুলো সমন্বয়ক মিলেও যদি এখন মারা যান না, মারামারি পাতলা পায়খানা হয়ে মারেন আর যুদ্ধ করে মারেন, যেমনি মরেন, হাদির সম্মান কিন্তু আপনি পাবেন না আর। আজকে মার খাইলে যেমন হাহা রিয়েক্টের বন্যায় যেমন ভাসছেন না, আপনি এই মারা গেলে এই একই অবস্থায় হবে। সো আপনাদের জুলাইকে হাস্যকর বানিয়ে ফেলা হয়েছে। আপনারা শাওন আজকে বলে যে জুলাইয়ের এটারে নিয়ে হাস্যরস করে, জুলাইয়ের একটা স্তম্ভের মধ্যে আগুন দিয়েছে সেটারে নিয়ে করে সে এই তার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে সে পোস্ট করে, ডাইরেক্ট ওপেনে এই দেশে করার সুযোগ পায়। আপনি কথা বলেছেন, আপনারা একটা বিষয় নিয়ে কথা বলে দেখেন তো তার পরের দিন পারে কিনা। এখন কিছু কিছু লোকজন সাংবাদিক পরিচয় দিয়ে তারপরে টক শোতে যায় সরাসরি হাসিনার পক্ষে কথা বলছে। আপনাদের মুখে জবান নেই, আপনারা এখন চুচিল। আপনাদের মতো এরকম বালের চুচিল বাংলাদেশে বহুত আছে, সেই চুচিলদের মানুষ হুটকিও মারে না, বুঝেন না? আপনারও হুটকি মারবেও না, মনে করেন যে এই অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই যেগুলো দেখছেন না, এই ওয়েবটা যখন আরেকটু ঘন হয়ে, ভারী হয়ে, শক্তিশালী হয়ে আসবে, সেটা আপনার গায়ে লাগবে এবং সেটার জন্য আপনি প্রস্তুত থাকেন। হাদিরের নেতা হইতে আপনার মতো এরকম বিশাল বালের এমপি হইতে হয় নাই, নির্বাচনও করতে হয় নাই। হাদি বাংলাদেশের জাতীয় নেতা, কাজী নজরুল ইসলামের পাশে তার কবর হয়েছে। এই সৌভাগ্য নিয়ে আমি আপনি জন্ম নেই, যেটা হাদিকে আল্লাহ দিয়েছে। হাদির এটার জন্য কোনো কিছু 1 টাকাও চাঁদাবাজি করতে হয়নি। অতএব আজকের এই ঘটনার জন্য আপনি দায়ী, আপনারা দায়ী। এবং আমি যেটা সব শেষ বলতে চাই, যদি নাকি মনে করেন এই পরিস্থিতি থেকে বের হইতে চান এবং এইটা মনে করেন যে আর না ঘটুক, আপনাদের উপরে এই ধরনের কোনো আঘাত না আসুক, এটা যদি মনে করেন, তাহলে একদম গোড়ায় হাত দিতে হবে।
এখনো কারা কারা কোন কোন জায়গায় আছে, এখনো আপনারা যদি একটা কথা বলেন সেই কথাটা এই দেশের সরকার মানতে বাধ্য। So আপনাদেরকে বলতে হবে, আপনি নিজে যায় দাঁড়ান, ওই মব টব মারানি বন্ধ করেন, মব মারানি বন্ধ করে যদি ওইটা যদি মব হয়, 32 নম্বরে করা যদি বাকশালের যদি গুড়ায় দেওয়া যদি মব হয়, আপনারা সামনে হরতাল রাখবেন না, ওইটাও কিন্তু মব, ওইটাও মানুষ মবই বলে, আমরাও তখন ওইটাকে মব বলবো। সো মব মারানি বন্ধ করে তারপরে ইতে আসেন, যেখানে যেখানে যারা যারা এই স্বৈরাচারের দোষর যেগুলো এখনো বড় বড় কথা বলে এগুলোরে থামান। কোথায় কোথায় এই ধরনের ইয়েতে কারা কারা সোশ্যাল মিডিয়াতে এগুলো করে তারপরে এই জুলাই স্তম্ভে তার করার পর, এটা তো রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্র বানিয়েছে, সেটার আগুন দিয়েছে, এটার জন্য রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত শাওনের বিরুদ্ধে, সেটাকে সমর্থন দিয়েছে, সব মামলা হওয়া উচিত। এই ব্যাপারে আপনাদের সরব হইতে হবে। ভাই আমার কথা আপনার খারাপ লাগতে পারে, আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে শেখ হাসিনা দেশে নাই, এইটাই বিশাল ব্যাপার। এই দেশে জুলাইতে যারা চাঁদাবাজি করেছেন তারাও, চাঁদাবাজি করেন নাই যারা তারাও, সবার কাছে আমি ভীষণ কৃতজ্ঞ। আমি ইলিয়াস হোসেন আজকে যতটুকু রিল্যাক্স, যেইটুকু আল্লাহ ভালো রেখেছেন, এইটুকু এই জুলাইয়ের যারা জীবন দিয়েছে তাদের কারণে, আমার এখানে কোনো অবদান নেই, একদম তাদের কাছে আমি সারা জীবন যতদিন বেঁচে থাকবো কৃতজ্ঞ থাকবো। কিন্তু আপনারা জুলাইকে বিক্রি করে যেই ভয়ানক একটা পরিস্থিতির দিকে দেশকে নিয়ে যাচ্ছেন, এইটার শেষ পরিণতি ভয়ঙ্কর। সেটার জন্য আপনাদের বিরুদ্ধে কিছু কথাবার্তা বলি, এটা ব্যক্তিগতভাবে না নিয়ে এটারে একটু বোঝার চেষ্টা করেন। আপনারা এখনো যদি নাকি যারা এই যে কয়জনই এমপি আছেন, আপনারা যদি এনসিপির এই নেতাগুলিও মিলা যদি নাকি আজকে একটা কথা বলে, সরকার বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, এটা শুনতে বাধ্য হবে, কিন্তু আপনারা বলেন না। এই যে মেহাদির উপরে হামলা হইলো,